তো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি মাহমুদ হাসান, কম্পিউটার স্কুলের ফাউন্ডার। আমরা হচ্ছে যে একটা হয়তো আলাপে বসবো বা মিটিং এ বসবো। তো যেহেতু ঢাকায় গেলে আর একটু দেরি হবে, এই জন্য চাচ্ছিলাম আমরা এখানে ডিসকাশনটা শেষ করতে। তো আমার জায়গা থেকে আমি যতটুকু বুঝেছি এই প্ল্যাটফর্মের কার্যক্রমগুলো, আর আমি শুনেছি, মূলত বুঝেছি বলতে তানভীর ভাই থেকে শুনেছি, আমার কাছে আসলে ভালো লেগেছে খুব। এবং এখানে যারা আছে অধিকাংশই শুনেছি যে ডেভেলপার আছেন, ইউএক্স ডিজাইনার আছেন, এরপরে অনেক আইটি প্রফেশনালরা এখানে আছেন। তো তাদের সবাইকে আসলে আমি আমার জায়গা থেকে অনেক বেশি অ্যাডভাইস দিতে পারবো বিষয়টা এমন না। আমি আমার কাজের ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করতে পারবো এবং হয়তো ছোটখাটো কিছু আলোচনা আমি করতে পারবো, যেটা যদি কেউ মনে করে যে কাজে লাগবে তাহলে সে গ্রহণ করতে পারে। তো প্রথম বিষয়টা হচ্ছে যে একটা সময় ছিল যখন আমরা শুরু করেছিলাম 2012-13-তে। সেই সময়টাতে আসলে এই সেক্টরটা অনেক সহজ ছিল, হয়তো রিসোর্স অনেক কম ছিল, শেখার সুযোগটা কম ছিল, কিন্তু কাজের জায়গা ছিল অনেক। এবং তখন যারা শুরু করেছে তাদের জন্য মাঠ বলা যায় ফাঁকাই ছিল, তো ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো ব্যাপার ছিল। যদিও প্রত্যেকটা সেক্টরই চ্যালেঞ্জিং থাকে, কিন্তু ব্যাপারটা এখনের চেয়ে সহজ ছিল। আস্তে আস্তে সময় গিয়েছে, সেক্টরগুলো উন্নত হয়েছে। বিশেষ করে ওয়েব এন্ড ইউএক্স এই সেক্টরগুলোতে এআই এসেছে সবার আগে, এবং এগুলোতে প্রচুর পরিমাণ কাজ এসেছে নতুন। যে কারণে নতুন যারা আছে তাদের আসলে শুরু করতে অনেক অসুবিধা হয়, তারা অনেক কনফিউশনে থাকে। অ্যান্ড এটার সাথে তাদের আসলে শুরু করার পরে তাদের যে ফ্লোটা এটা ধরে রাখাটা খুব কষ্টকর হয়ে যায়। তো এই বিষয়গুলো নিয়ে আসলে টুকটাক আলাপ করব। আর বেশ কিছু বিষয় আমাকে আগে থেকেই বলে দেওয়া হয়েছিল যে কি বিষয়গুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। তো ওই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ টুকটাক আলাপ করার চেষ্টা করব। ঠিক আছে। আচ্ছা, তো প্রথমত হচ্ছে যে আমি আসলে কিভাবে আমার প্রতিষ্ঠানটা করলাম, প্রতিষ্ঠানটা কিভাবে বড় হয়ে উঠলো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। এটার পরে হচ্ছে যে আসলে যারা কাজ করছে বা যারা উদ্যোক্তা হয়ে কাজ করতে চায়, আজকে যারা ছোট, তারা আসলে তাদের লিডারশিপ বা তাদের যে টেকনিক্যাল স্কিলস গুলো আছে এগুলো আসলে প্রপারলি ইউটিলাইজড কিভাবে করতে পারবে, এই বিষয়গুলো। এটার সাথে হচ্ছে যে মানে আমাদের যে সিস্টেমটা ইকুইসাস, এটা আসলে আরো কিভাবে সুন্দর হতে পারে, এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ টুকটাক কথা বলবো। তো প্রথমত আসলে যিনি এটার উদ্যোগ নিয়েছেন, এটা দারুণ উদ্যোগ হয়েছে, অসাধারণ। এবং হয়তো কনসেপ্টটা এমন ছিল যে শেখার পরে কাজের যে পারপাস আসবে এখানে, যে পার্সেন্টেজটা আসবে বা যেই ফান্ডটা আসবে, যেই টাকাটা আসবে, সেটা হচ্ছে যে যারা কাজ করবে তাদের মধ্যে আসলে সমানভাবে ইকুয়ালি এটাকে ভাগ করে দেওয়া। এই কনসেপ্ট থেকে খুব সম্ভবত এই প্রোগ্রামটা শুরু হয়েছে। এখন এই যে প্রোগ্রামটা, এটা যেভাবে যেভাবে রান করছে বা যেভাবে কাজ করছে, প্রথমত এই যে সিস্টেম এখানে যেটা বিল্ড করা হয়েছে, এটা আসলে যখন কার্যকর হবে তখন এটা খুব বড় ভাবেই কাজ করবে। একটা বিষয় খুবই সুন্দর, এটা হচ্ছে যে তারা ভাবছে যে তাদের উন্নয়নের জন্য আসলে বড় যারা কাজ করছে তাদের সাথে বসা উচিত, এবং তাদের সাথে বসে তাদের যে ছোট বড় ভুল বা ভালো বিষয়গুলো আছে এই বিষয়গুলো শোনা উচিত। আসলে এটা সব টিমের মধ্যে থাকে না, এবং আসলে এটা করতে না পারার কারণে আমরা খুব বেশি বড় হতে পারি না, এমনকি আমরা খুব বেশি দূর যেতে পারি না, যেটাকে আমরা হচ্ছে আমাদের ভাষায় নেটওয়ার্কিং বলি আর কি। তো কম্পিউটার স্কুল যখন আমরা শুরু করি, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ একটু পরেই। তো কম্পিউটার স্কুল যখন আমরা শুরু করি তখন কম্পিউটার স্কুল যাত্রাবাড়িতে শুরু করেছিলাম আমরা। প্রথমেই ভাবছিলাম এটা অনলাইন ভিত্তিক করা যায় কিনা। তো পরবর্তীতে, তখন তো 2021 সালের শুরুর দিকে, তখন আমরা ভাবছিলাম যে অনলাইন করার চেয়ে আগে আমরা অফলাইনে শুরু করি, দেখি কেমন সাড়া পাওয়া যায়। প্রথম 3 থেকে 4 মাস 5 মাস পর্যন্ত আমরা আসলে তেমন কোনো সাড়া পাইনি, আমরা শুধু একাডেমি করেছিলাম। তো ওই একাডেমি থেকে মনে হয় 15-20 জন শিক্ষার্থীকে আমরা পড়িয়েছিলাম, কারণ আমাদের জায়গাটা ভালো ছিল না। এই যে জায়গার ব্যাপারটা বলতেছি, এটা সবাই একটু মনে রাখতে পারেন। আমাদের প্লেসটা ভালো ছিল না, আমরা একেবারে ভিতরে ছিলাম, মানুষ আমাদেরকে চিনছিল না, এবং টুকটাক মার্কেটিং এর ব্যাপারগুলো আমরা একেবারে বুঝতেছিলাম না। তো এখান থেকে প্রায় 6 মাস পর আমরা হচ্ছে যে একটু
দেখা যায় এরকম জায়গা, যাত্রাবাড়িতে মাদ্রাসা আছে একটা, ওই বড় মাদ্রাসার মেইন গেটের সাথে একটা ভবন আছে 9 তলা, ওই 9 তলা ভবনের 3 তলায় আমরা শুরু করেছিলাম। তো ওই 3 তলায় আমরা তখন শুরু করার সাথে সাথেই যেহেতু প্লেস ভালো ছিল, আমরা আমাদের টার্গেট ফিল করতে পেরেছিলাম আর কি। আমরা প্রথম ব্যাচেই 22 জনের বেশি শিক্ষার্থী পেয়েছিলাম। এরপর আস্তে আস্তে কম্পিউটার স্কুল ওইখান থেকে গ্রো করা শুরু করে। তো ওইটা ছিল 120 স্কোয়ার ফিটের একটা জায়গা। পরবর্তীতে ওইখান থেকে আরেকটা জায়গা ছিল, ওইটা আমরা ফাইন্ড করছিলাম অনেকদিন যাবত। ওইটা শুরু করেছি আমরা, ওইটা হচ্ছে মোটামুটি প্রায় 1000 স্কোয়ার ফিটের মতো জায়গা। তো এখন আমরা রানিং নাও যেখানে আছি, এখানে আমাদের 15 জন স্টাফ ইন হাউস আছে। আর মোটামুটি এখন রানিং অনলাইন অফলাইন মিলে প্রায় 500-এর বেশি শিক্ষার্থী আছে। আর আমাদের যে এজেন্সিটা, ছোট্ট এজেন্সি, এটাতে আসলে খুব বেশি কাজ হয় এরকম না, বেছে বেছে কাজ করা হয়, এবং যে ক্লায়েন্টের কাজ করলে অর্থিত মনে হয় শুধু তাদেরই কাজ করা হয়। তো হোল জার্নিটাতে যখন আমরা টিম বিল্ড করছিলাম বা টিম বিল্ডিং প্রসেস নিয়ে কাজ করছিলাম, তখন প্রথম 2 বছরের প্রচেষ্টায় আমাদের ছোট্ট একটা টিম হয় 10 জনের। তো এই যে টিমটা, এই টিমের ক্যাপাবিলিটিস ছিল, টিমের কাজ করার মতো সক্ষমতা ছিল, কিন্তু আমাদের কম্পিউটার স্কুলের বা আমাদের টিম সিএসবির তাদেরকে পে করার মতো ক্যাপাবিলিটি ছিল না। তো যেটা আমি বোঝাতে চাইছি যে টিম স্কেল করছিল দ্রুত, কিন্তু আমাদের ফাইন্যান্স ম্যানেজ হচ্ছিল না। হ্যাঁ, ফাইন্যান্স টিমকে দেওয়ার মতো ফাইন্যান্সটা ম্যানেজ হচ্ছিল না। তো যে কারণে ওই টিমটার পিছনে প্রায় 10 লক্ষ টাকার বেশি খরচ করার পরেও ওই টিমটা আমাদের কুইট করতে হয়, টিমটা আমাদের ক্লোজ করতে হয় আস্তে আস্তে। হ্যাঁ, ছোটখাটো আরো কিছু ত্রুটি ছিল ওই টিমের, বাকি আমাদেরকে টিমটা ক্লোজ করতে হয়। পরবর্তীতে আবার দেখা যায় যে কম্পিউটার স্কুলে এবং আমাদের যে কার্যক্রম সেখানে একদম বড় পরিসরের একটা ধাক্কা আসে, আমরা একেবারে ছোট করে ফেলি, আবার নতুন করে আমাদেরকে শুরু করতে হয়। আস্তে 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 আমাদের এখন মোটামুটি আবার 15 জনের টিম এসে দাঁড়াইছে। এই যে ব্যাপারটা সার্ভিস বা সার্ভ করার যে ব্যাপারটা, আপনি বা আমরা যখন ক্লায়েন্ট নিয়ে কাজ করব, হ্যাঁ, ক্লায়েন্ট নিয়ে কাজ করার সময় আমাদের অনেক বিষয় শুরুতে মাথায় থাকে না। প্রথমত বিষয় হচ্ছে যে আমরা যে ক্লায়েন্টদেরকে সার্ভ করি, আমরা আসলে তাদের যে প্রয়োজন সেটা বুঝতে পারি না। কখনো হয়তো প্রয়োজন হচ্ছে তাদেরকে কম দেই, এ কারণে তাদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং সুন্দর হয় না। অথবা কখনো এরকম হয় যে আমরা প্রয়োজনের চেয়ে অনেক বেশি দেই, যেটার কারণে আমাদের টিম হ্যাম্পার হয়, আমাদের টিমের ফাইন্যান্স ঠিকভাবে ম্যানেজ হয় না। তো এই দুইটা বিষয় হচ্ছে মেজর। প্রথম যেটা বললাম সেটা হচ্ছে আমাদের হচ্ছে প্লেস। প্লেস অনেক ম্যাটার করে, যে আমরা কোথায় কাজ করছি, অনলাইন অথবা অফলাইনে। অনলাইনে হলে কোথায় করছি, অফলাইনে হলে কোথায় করছি। আর দ্বিতীয় যে ব্যাপারটা বুঝলাম, যে আমরা যখন ক্লায়েন্টের সাথে কাজ করি তখন আমাদের এখানে দুইটা বিষয় থাকে। একটা হচ্ছে যে আমরা তাদের প্রয়োজনটা ঠিকভাবে বুঝি না, অনেক সময় প্রয়োজনের চেয়ে কম সার্ভ করি, আবার অনেক সময় প্রয়োজনের চেয়ে বেশি সার্ভ করি। প্রয়োজনের চেয়ে যখন আমরা কম সার্ভ করি তখন আমরা হচ্ছে যে তাদের আসলে সন্তুষ্টি পাই না। আর দ্বিতীয় ব্যাপার হলো, যখন আমরা প্রয়োজনের চেয়ে বেশি সার্ভ করি, বেশি সার্ভ করার কারণে আমরা হচ্ছে যে আমাদের যে মানে কাজের দাম এটা পাই না, এই কারণে আমাদের টিম ম্যানেজ করতে বা আমাদের ফাইন্যান্স ম্যানেজ করতে প্রচুর প্রবলেম হয়। ঠিক আছে? তো তৃতীয় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে যখন টিম বেড়ে ওঠে বা টিম যখন বড় হয়ে ওঠে, টিমকে কিন্তু প্রচুর সময় দিতে হয়। এখানে দুইটা বিষয় কাজ করে। একটা হচ্ছে যে হয়তো আপনি তাকে সময় দিবেন অথবা আপনি তাকে টাকা দিবেন। তো যখন আপনি সময় দিয়ে একটা টিম রেডি করবেন এবং ওই টিমটা ভালো করবে না, তখন দেখা যাবে ডিমোটিভেশনের মতো শোনা যায় যদিও, কিন্তু এটা হচ্ছে রিয়েলিটি। তো যখন আপনি একটা টিম, হ্যাঁ, একটা টিমকে সময় দিবেন, সময় দেওয়ার পরে ওই টিমটা ভালো করবে না, তখন আপনি টাকা দিয়ে টিম বানানোর চেয়ে প্রায় 2 থেকে 3 গুণ বেশি ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনি পেছাবেন আপনার কার্যক্রমে। কিন্তু যদি আপনার এই টিমটা কাজ করে, টাকা দিয়ে টিম বানানোর চেয়ে আবার আপনি 3 গুণ বেশি লাভবান হবেন। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এমন যে যদি কারো এই অ্যাবিলিটি থাকে যে সে হচ্ছে যে সময় দিবে না এবং নিজেই খুব স্কিলড পারসন, তাহলে মানে ওন মেকিং টিমটা তার জন্য আসলে অনেক বেশি ভালো না। কিন্তু যদি কেউ এমন থাকে যে তার ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করতে হয় এবং সে চায় আসলে যে ওর ভিত্তি নিয়ে কাজ করবে এবং আস্তে আস্তে টিমটাকে বড় করবে, তার হাতে সময়ও যদি থাকে, তাহলে ওন টিম যেটা মেক করা হয় সেটা ভালো হতে পারে। তো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যখন ফার্স্ট টিমটা কোয়েট করি
এটা আমার জন্য ভালো উদ্যোগই ছিল, যদিও টাকা নষ্ট হয়েছে এখানে অনেক। পরবর্তীতে আস্তে আস্তে আমি হচ্ছে যে আবার নতুন করে টিম বানানো শুরু করি। আমি টিম নিজে বানাতেই পছন্দ করি, এই জন্য আমি বাইরে থেকে খুব বেশি হায়ার করি না। আমার দেখা যায় যে 100 জনের মধ্যে যে 2 জন ভালো তাদেরকে আমি বেছে নেওয়ার চেষ্টা করি এবং তাদেরকে আমি পর্যাপ্ত সময় দিই। দেখা যায় কখনো 6 ঘন্টা, কখনো 8 ঘন্টা, কখনো 10 ঘন্টা পর্যন্ত টিমে কন্ট্রিবিউট করতে হয় এবং আমার কাছে যে নলেজ গুলো আছে সেগুলো তাদেরকে শেয়ার করতে হয়। তো এগুলোর কারণে তারা আস্তে আস্তে বেড়ে ওঠে এবং এদের মধ্যেও দেখা যায় যে 10 জন যে আমি বেছে বের করলাম, এই 10 জনের মধ্যে থেকে মূলত 5 জন টিকে আর 5 জন টিকে না। কারণ যখন আপনি তাদেরকে আপনার নিজের কাছে থাকা সব ক্যাপাবিলিটিস গুলো বলেন, তখন তাদের মধ্যে আস্তে আস্তে একটা একঘেয়েমি তৈরি হয়। কারণ ওন টিম যেটা হয়, এদের সাথে আসলে রিলেশনাল সম্পর্কটা অনেক ভালো থাকে এবং তাদেরকে খুব বেশি নিজের ব্যক্তিত্ব বা অনেক কিছু হাইড করে রাখা যায় না তাদের কাছে, ঠিক আছে? যে কারণে একটা সময় এদের মধ্যে থেকে অনেকেই আপনাকে মূল্যহীন মনে করতে পারে বা তাদের জায়গা থেকে মনে হইতে পারে যে আমি এখান থেকে অন্য জায়গায় বেশি ভ্যালু পাবো, ঠিক আছে? তো এই বিবেচনায় সেখান থেকেও ঝরে যায়। কিন্তু যারা টিকে যায় তারা দেখা যায় যে অন্য 3 জন বা 5 জন মানুষের সমান ক্যাপাবিলিটি দিতে পারে। তো এই যে কোম্পানিগুলা বা এই যে স্টার্টআপ গুলা শুরু হয়, নিজেদের যে ভাবনাগুলা থাকে এগুলোর মধ্যে অনেক ভুল থাকে। কেমন ভুল থাকে? আমাদের ক্যালকুলেশন থাকে ভিন্ন রকম। যেমন ধরেন, আমি একটা ছোট্ট ক্যালকুলেশন করি, যদি আমার মনে হচ্ছে যে এখন আমি একটা টিম বানাবো, আমি এই টিমকে নিজেই লার্ন করাবো এবং লার্ন করানোর পর আমার এখান থেকে যে আউটপুটটা আসবে বা আমি আমার এখান থেকে যে ম্যান পাওয়ার গুলো তৈরি হবে তাদেরকে দিয়ে আমি সার্ভিস দিব। তো এখানে আমি যে 1 বছর সময় দিচ্ছি, 1 বছর আমার সময়, মেধা এবং ফাইন্যান্সের যে মানে একটা হিউজ রিসোর্স তাদের জন্য ব্যয় হচ্ছে, এটা আমি পরবর্তী 6 মাসে কভার করবো, এরকম একটা ধরেন চিন্তা আমার এখন আছে। তো পরবর্তীতে দেখা যাবে কি, আমি যে সার্ভিসের চিন্তা করেছিলাম যে 10 জন এরা ভালো, এরা আমাদেরকে এই সার্ভিসটা দিতে পারবে, কিন্তু দেখা যায় কি যে সার্ভিসটা শুরু হয়ে যাওয়ার পর এদের থেকে আপনি দেখবেন যে 5 জন কাজের উপযুক্ত থাকে আর 5 জন কাজের উপযুক্ত থাকে না। তো 5 জনের ক্ষেত্রে হাফ ফাইন্যান্স শুরুতেই নষ্ট হয়ে যায়। আর যে বাকি 5 জন থাকে, এই 5 জন দিয়ে কাজ হয়, কিন্তু তারা যখন কাজ শুরু করে আপনি যেভাবে ভেবেছিলেন ওইভাবে ডেডলাইন মেনটেন হয় না। তো ডেডলাইন মেনটেন না হওয়ার কারণে আস্তে আস্তে আমাদের মন মানসিকতা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তো মন মানসিকতা নষ্ট হয়, এতে কি হয়, আমার হায়ার টিম যেটা থাকতো, যেটা আমি টাকা দিয়ে হায়ার করতাম, যারা এক্সপার্ট ছিল, তারা হয়তো মানে ফাইন্যান্স বেশি নিত কিন্তু আমাকে আউটপুট কম দিত। বাকি ওই কম আউটপুটটুকু আমার জন্য এনাফ ছিল। কিন্তু এদিকে দেখা যায় যে আমার মেক করা টিম, যেটা আমি মেক করছি নিজে, এই টিম না দিতে পারে তখন পোটেনশিয়াল, আর তখন তাদের ডিমান্ডও হয়ে যায় এক্সপার্টদের মতো। তো এই বিষয়গুলো আমাদের ক্ষেত্রে ঘটে। হ্যাঁ, তো এই বিষয়গুলো ইকুয়ালি ব্যালেন্স করা যায় কিভাবে? এই যে টিমটা গড়ে ওঠে, টিমের যারা মেন কোর ফাউন্ডার্স থাকে বা যারা কোর মেম্বার থাকে, তাদের আসলে ইকুয়ালি পরিশ্রম করে যেতে হয়, সমানভাবে পরিশ্রম করার মানসিকতা থাকতে হয়। তাহলে দেখা যায় কি, একটা সময় যখন আস্তে আস্তে মানে টিমটা বড় হয়ে যায়, তখন কিন্তু কোম্পানির একটা ব্র্যান্ড ভ্যালু দাঁড়ায়। তো ব্র্যান্ড ভ্যালু যখন দাঁড়ায়, একটা সিস্টেম যখন তৈরি হয়ে যায়, তখন দেখা যায় যে মানে যারা ছিল বা যাদের উপর আস্থা রাখা হইতো, তারা যদি মানে সুন্দরভাবে কাজ নাও করে, তখন দেখা যায় যে ব্র্যান্ড ভ্যালুর কারণে অনেক সময় ভালো ভালো পার্সনদেরকে পাওয়া যায় যাদেরকে একই রকম ফাইন্যান্স দিয়ে ম্যানেজ করা যায়। তো এই বিষয়গুলো যারা হার্ডলি বোঝে, তাদের জন্য আসলে টিমটা মেনটেন করা সহজ হয়। আর অনেক সময় দেখা যায় যে যিনি টিম মেনটেন করে তার প্রচুর পরিশ্রম করতে হয় টিমটাকে উঠানোর জন্য, লাস্টলি প্রজেক্টটা সাকসেসফুল হয় না। তো সাময়িকভাবে যিনি টিম ক্রিয়েট করেছেন উনি কিছুটা ক্ষতিগ্রস্ত হন, বাকি যারা টিমে ছিল তারা আসলে ক্ষতিগ্রস্ত হন না। কি কারণে ক্ষতিগ্রস্ত হন না? তাদের এই টিমে বড় একটা নেটওয়ার্কে কাজ করার অভিজ্ঞতা হয়ে যায়, এইদিকে ফাউন্ডারের মানে হচ্ছে প্রেসারে তাদের কাজের স্কিলস হয়ে যায়, মাল্টিপল বিষয় তাদের জন্য হয়ে যায়। তো যারা টিমে কাজ করার সুযোগ পায়, তারা যদি আসলে এটা মনেও করে যে হয়তো আমার গ্রোথ স্লো হচ্ছে, কিন্তু তাদের যে মানে বেসমেন্টটা হয়, তাদের যে ফাউন্ডেশনটা হয়, এটা আর 10-15 জন মানে এমপ্লয়ের মধ্যে খুঁজে পাওয়া কঠিন, যারা সরাসরি শুধুমাত্র একটা বসের আন্ডারে জব করে। জবগুলো কেমন হয়? জবগুলো তো হয় মূলত হচ্ছে এরকম যে সে জয়েন করলো, জয়েন করার পর প্রতিদিনই একই রকম কাজ তার করা লাগে। তো এখানে আসলে গ্রোথ যে জিনিসটা, এই জিনিসটা পাওয়া যায় না, যেটা মানে একটা টিম ম্যানেজ করলে বা একটা টিম থেকে যেটা পাওয়া যায় আর কি। তো টিমের বিষয়টা হচ্ছে বা টিম ম্যানেজমেন্টের বিষয়টা হচ্ছে, আমরা যখন উদ্যোক্তা হব বা নিজেরা কাজ করব, সবার প্রথমে এখানে মেটার করবে হচ্ছে আমার স্কিলটা, যে
আমার আসলে কতটুকু স্কিলস আছে, এই সেক্টরগুলো আসলে আমি কতটুকু বুঝি। আমি যদি না বুঝি এবং আমি যদি এটা বিবেচনা করি, আমার সব বিষয়ে মানে পাহাড় সম দক্ষতা প্রয়োজন হবে বিষয়টা এমন না। একটা বিষয়ে যদি আমি কোর স্কিল থাকি এবং বাকি বিষয়গুলো যদি আমি বুঝি, তাহলে আমি একটা টিম ম্যানেজ করতে পারবো। খুব সম্ভাবনা আছে আমার টিমটা সাকসেস হবে। কিন্তু আমি যদি না বুঝি এবং আমি যদি এটা ভাবি যে আমি শুধু ফাইন্যান্স দিয়ে আমার টিম ম্যানেজ করব, একটা টিম হায়ার করে চালাবো, তাহলে খুব বেশি সম্ভাবনা আছে যে এই টিমটা ফলস করবে এবং এই টিমটা আসলে খুব বেশি দূর আগাবে না। তো এখন যে টেক ওয়ার্ল্ড, এখন যে মানে ইন্ডাস্ট্রি চলতেছে, আমরা যারা এখানে ডেভেলপার আছি অথবা ডিজাইনার আছি, আমরা এই বিষয়গুলো খুব ভালো করে বুঝি কিনা যে বর্তমান সময়ে আসলে জবের জন্য কোনো স্কিল শিখে আসলে তেমন একটা লাভ নাই। কি কারণে লাভ নাই? কারণ একটা স্কিলস খুব ভালোভাবে শিখলে আপনার হচ্ছে যে সময় লাগবে 6 মাস। আহ মানে যদি মোটামুটি শিখতে চান আর খুব ভালোভাবে শিখলে মিনিমাম লেভেলের একটা এক্সপিরিয়েন্স চাইলে আপনার 1 বছর সময় লাগবে কম করে হলেও। এখন 1 বছর আগে কি হবে বা 1 বছর পরে কি হবে, এই বিষয়গুলো কিন্তু এখন মেজর করা আর পসিবল হয় না। কারণ আজকের সময়ে আমাদের সাথে এআই যেভাবে কন্ট্রিবিউট করতেছে, যে ফ্রেশারদের জন্য একটা নতুন স্কিল শিখে জবে যাওয়াটা খুব কঠিন। তাহলে এখন আসলে আমরা কি করতে পারি যে আমাদের জন্য যেহেতু জবে যাওয়া বা আমাদের ফ্রেশার হিসেবে কি করা, মানে জবের প্রস্তুতি নেওয়াটা কঠিন। এবং যারা জব মার্কেটে আছে, কালকে আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম, ও ফুল স্ট্যাক শেষ করছে কিন্তু ও কোনো জব পাচ্ছে না। জব পাচ্ছে না দুইটা কারণে। একটা হচ্ছে তার কাছে খুব ভালো প্রজেক্ট নাই, দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে ফ্রেশার্স। এই দুইটা কারণে আসলে সে জবে অ্যাসাইন করতে পারতেছে না, অথচ 2023 সাল থেকে সে কোডিং শিখতেছে। তো আমার সাথে প্রায় 8 মাস আগে একবার কথা হয়েছিল, তখন আমি একবার বলছিলাম যে একটা ইউনিক আইডিয়া বের করে একটা প্রোডাক্ট বানানোর জন্য। তো প্রোডাক্ট বানানোর আইডিয়া দেওয়ার পরেও আসলে তার বিষয়টা পছন্দ হয় নাই। সে মনে করছে যে আগে 4-5 বছর জব করে একটা এক্সপিরিয়েন্স নিয়ে তারপরে হচ্ছে একটা প্রোডাক্ট বানাবে। তো আমি তখন আর কিছু বলি নাই। এখন যখন নতুন করে কথা হচ্ছে, তখন আমি বুঝতে পারতেছি যে আসলে আমি যে বিষয়টা বলেছিলাম সেটা আসলে পারফেক্ট ছিল। কারণ দেখেন, আপনি চিন্তা করেন, আপনি আপনার কাছে আপনি যদি মোটামুটি মানের একটা ডেভেলপার হন, ফুল স্ট্যাক যদি আপনি জানেন, ফ্রন্ট এন্ড এবং হচ্ছে ব্যাক এন্ড যদি খুব বেশিও না জানেন, এখন সময়টা এমন, আপনি আপনার বুদ্ধি, আপনি আপনার মেধা খাটিয়ে নতুন নতুন স্ট্রাকচার, নতুন নতুন হচ্ছে যে মানে পিআরডি বানিয়ে আপনি কি করতে পারবেন, আপনি নতুন নতুন প্রোডাক্ট বানাইতে পারবেন, যে প্রোডাক্টটা সাকসেস হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবং যখন আপনি প্রোডাক্টটা বানাবেন, প্রোডাক্টটা বানাতে গিয়ে আপনার অনেক মানুষের সাথে কথা বলতে হবে, অনেক মানুষের সাথে সংযুক্ত হইতে হবে, যেটা আপনাকে জবের এক্সপিরিয়েন্সের চেয়ে বেশি এক্সপিরিয়েন্স দিবে। আপনারা বিশ্বাস করেন কিনা, সব জবই কিন্তু মানুষের জীবনে অপরচুনিটি আনে না। যেমন কিছুদিন আগে আমি একজন ফ্রেশার্স নিয়েছিলাম আমার হচ্ছে একাডেমিতে। ফ্রেশার্স বলতে আমি ফ্রেশার বলি যারা 6 মাস জব করেছে মিনিমাম তাদেরকে। তো ওকে নিয়েছিলাম আমি হচ্ছে যে আমার একাডেমির ক্লাসগুলো করানোর জন্য, প্লাস হচ্ছে যে আপনার ছোট ছোট আমি যে প্রোডাক্ট আইডিয়া করি এগুলার একটা ভিজুয়াল বানানোর জন্য, যেন আমি পরবর্তীতে এটাকে ডেভেলপ করাইতে পারি। তো আমার একটা আইডিয়া ছিল যে আমি কি করব, একটা রকমারির মতো একটা থিম বানাবো। তো ওই থিমটা বানাইলে যারা বুক বিক্রি করে, এটার সাথে আমি একটা সাস ম্যানেজ করব বা এটার সাথে একটা পস ম্যানেজ করব, পসের সাথে যেই সুইটেবল ডিভাইস গুলো আছে ওইগুলো কানেক্ট করব, কানেক্ট করে একদম রিজনেবল মানে সাসের যেমন প্রাইস হয় আর কি, ওই ধরনের প্রাইসে আমি হচ্ছে যে বুক শপ যারা আছে তাদের কাছে এটা ডেলিভার করব। তো এই আইডিয়াটা মানে করার পরে উনি যখন আসছে, ওনাকে নেওয়ার আগে উনি আমাকে এটা বলতেছিল যে উনি ফুল স্ট্যাক, উনি যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন বানাতে পারে। তো ভালো কথা, উনি কাজও করছে। তো আসার পরে আমি জিজ্ঞাসা করলাম কোম্পানিতে কি ধরনের কাজ করছে, তো উনি টেমপ্লেট বানাইতো এখানে। তো কি করতো, কি ধরনের টেমপ্লেট, ফ্রন্ট এন্ড টেমপ্লেট বানাইতো। তো ফ্রন্ট এন্ড টেমপ্লেট বানানোর জন্য যারা ধরেন জবে হায়ার করে, তাদের কাছে মেনি মোরস অপরচুনিটি আছে। তারা ফ্রন্ট এন্ড না কাউকে দিয়ে বানিয়েও তারা চাইলে থিম ফরেস্ট থেকে আইডিয়া ইন্সপিরেশন নিতে পারে, তারা চাইলে হচ্ছে কুটকেনাইন থেকে ইন্সপিরেশন নিতে পারে, নিয়ে নিয়ে নতুন নতুন প্রোডাক্ট তারা বানাইতে পারে। এখন এই ছেলেকে 6 মাস ধরে একই কাজ করাইছে, সে ওই বিষয়গুলোতে ভালোই পারদর্শী হয়েছে, শুধুমাত্র ডিজাইন আর্কিটেকচারটা বুঝে এবং ধরেন ডিজাইন করতে বললে বানাতে পারে, কিন্তু কোনো ফুল স্ট্যাক প্রজেক্ট সে করতে পারে না। তো করতে পারে না বলতে মানে একটা মিনিমাম লেভেলেও করতে পারে না। তো আমি জিজ্ঞাসা করলাম আপনি যে এই ধরনের টেমপ্লেট বানাচ্ছেন, তো এই ধরনের শত শত টেমপ্লেট তো অলরেডি মার্কেটে আছে,
তো এর চেয়েও সুন্দর সুন্দর টেমপ্লেট আছে, ওই টেমপ্লেট গুলো তো আমি ডাউনলোড করেই চাইলে হচ্ছে যে অল্প দামে পারচেস করে আমি এটাকে ব্যাকএন্ডের সাথে কানেক্ট করে তো আমি মডেলটা রেডি করতে পারি। তাহলে মানে আপনি এখানে আমাকে কি ভ্যালু অ্যাড করবেন, ঠিক না? তো সে যদি এই 6 মাস জব না করে কি করতো, সে যদি নিজে প্রোডাক্ট বানানোর চেষ্টা করতো, তাহলে দিন শেষে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে হোক বা অন্য যে কোনো ক্রাইসিসের কারণেই হোক, তার কিন্তু ফুল স্ট্যাকটা হয়ে যেত এবং তার মধ্যে এই আত্মবিশ্বাস, এই সাহস হয়ে যেত যে আসলে সে কি করতে পারবে, যে কোনো ধরনের প্রোডাক্ট বানাতে পারবে। ইভেন তখন তার হায়ার হওয়ার চান্সেসও বেড়ে যেত। যেমন যারা নিজেরা প্রোডাক্ট বানাইছে, ওই প্রোডাক্ট বানাতে গিয়ে সে যতটুকু শিখবে একটা কমপ্লিট প্রোডাক্ট বানাতে গিয়ে, এটা কখনো সে কোনো জব থেকে পাবে না এবং কোনো জব থেকে শিখতে পারবে না। আমার ছোট ভাই আছে, ও মোবাইল অ্যাপ ডেভেলপার, তো মোবাইল অ্যাপ নিয়ে কাজ করে। ও হচ্ছে একটা ছোট অ্যাপ বানাইছে, আইব্যাগ। এটা কি করে, এটা আপনারা কেউ ব্যবহার করছেন কিনা জানি না, গুগলে প্লে স্টোরে সার্চ করলেই পাবেন। ও হচ্ছে কাজ শেখার পরে 2 বছর কাজ শিখেছে, শেখার পরে ও হচ্ছে আপনার একটা প্রোডাক্ট বানাইছে। এই প্রোডাক্টটার নাম হচ্ছে আইব্যাগ। এখন এই অ্যাপটার প্লে স্টোরে অলরেডি 25,000 প্লাস ডাউনলোড দেখায় এবং মানে এক্সাক্ট ইউজার হচ্ছে এটার 35,000 প্লাস, ঠিক আছে? প্রায়, হ্যাঁ, আচ্ছা 50,000 ডাউনলোড। তো এইটা 50,000 মানুষ ব্যবহার করে। শুধু এই প্রোডাক্ট থেকে তার মান্থলি আয় হয় 70,000 টাকার উপরে, শুধু সাবস্ক্রিপশন ফি। ইভেন এইটার কারণে তার কি পরিমাণ জবের অফার আসে এটা বলার মতো না। ইভেন আরো মাল্টিপল প্রজেক্ট তো তার হাতে আসেই। এখন সে 1 বছর সময় নিয়ে একদম নিজে সবকিছু শিখে শিখে, সে যে এখান থেকে শিখেছিল, এখান থেকে পেমেন্ট গেটওয়েটা কিভাবে সেট আপ করতে হয় জিনিসটাও তাকে শেখানো হয় না, কিন্তু সে নিজে নিজে সবকিছু ঘেটে ঘেটে শিখেছে। শেখার পরে এখন ছোট্ট একটা টিমও সে ম্যানেজ করে, পাশাপাশি তার এটাই মেইন প্রোডাক্ট হয়ে গেছে এখন, এবং এটা মানুষ খুব পছন্দ করে। এবং এটা তার বানানো সব, মানে অনেকগুলো প্রোডাক্ট আছে তার তার বানানো সবগুলো প্রোডাক্টের এটা একটা বেস্ট প্রোডাক্ট। হ্যাঁ, তো এই প্রোডাক্টটা এখন চিন্তা করেন, তার 3 বছর সময় হয়ে গেছে। ধরেন কাজ শিখতে 2 বছর লাগছে, 1 বছর সে যদি কোনো জায়গায় জব করতো, এখন তার 70,000 থেকে 1 লাখ স্যালারি রেঞ্জের অফার আসে জবের জন্য। এবং জোরাজোরি থাকে এতে যে ভাইয়া আপনি পারবেন কিনা কন্ট্রিবিউট করতে, এরকম বিষয়। তো সে যদি এক জায়গায় জব করতো অ্যাপ ডেভেলপার হিসেবে, আমার তো মনে হয় না কোনোভাবেই এআই এর এই সময়টাতে তাকে কেউ 25 থেকে 30 হাজার টাকার বেশি অফার করতো, কোনোভাবেই এটা আমার কাছে পসিবল মনে হয় না। এবং অ্যাজ এ ফাউন্ডার আমিও কখনো করতাম না, তার যদি এই ধরনের একটা প্রোডাক্ট না থাকতো। 1 বছর জবের এক্সপিরিয়েন্স বা 2 বছরের জবের এক্সপিরিয়েন্স থাকলেও মানুষ বাংলাদেশের মানে মার্কেটটা আমরা তো আসলে খুব ভালোভাবে তাকিয়ে দেখতে চাই না। 30-35-এর উপরে দেখা যায় যে এখন অনেক সিনিয়ররাই 30-35 হাজার টাকা স্যালারি পায়। যারা খুব ভালো অনেক দিনের সিনিয়র, 8-10 বছর এক্সপিরিয়েন্স, তারা হয়তো 50-এর উপরে পায়। মানে রিয়েলিটি হলো এটা। আর যাদেরকে আমরা হাইপে দেখি, অনলাইনে দেখি, ওই রিয়েলিটিটা একটু ভিন্ন। মানে ওইটা শুধু দেখা যায়, বাস্তবতা অনেক ডিফারেন্স আছে। যেমন আপনার উস্তাদ দেখেছেন, ইন্টারেক্টিভ স্কেয়ার দেখেছেন। ইন্টারেক্টিভ স্কেয়ার থেকেও কিন্তু এখন সেলিব্রিটিরা অলরেডি বিদায় নিয়ে নিছে, উস্তাদ থেকে তো অনেক আগেই বিদায় নিছে। অথচ তারা শার্ক ট্যাঙ্ক থেকে শুরু করে ফান্ড রেজিং দেখানোর জন্য 1 কোটি টাকা পর্যন্ত এখানে মানে বললো, এবং তাদের কোম্পানির ব্র্যান্ড ভ্যালু দেখাইলো তারা 80 কোটি টাকার উপরে। তো এরকম অনেক কিছুই দেখা যায় যেটার বাস্তবতা খুব ছোট। এবং পার্সেন্টেজ যদি আমরা দেখি, খবর বা পত্রিকা, খবর পত্রিকাগুলোতে তো শুধুমাত্র আমরা এমন জিনিসগুলো দেখতে পাই যেগুলো ইউনিক, মানে যেগুলো খুব কম ঘটে আসলে, ঠিক আছে? তো বাস্তবতাটা ভিন্ন। বাস্তবতা যদি আপনি বিবেচনা করেন, একে তো নতুনদেরকে কেউ নিতে চায় না, দ্বিতীয় ব্যাপার হইলো নিতে চাইলেও আসলে খুব বেশি লাভ নাই সত্যি কথা বলতে। যারা টিম ওয়ার্ক করে না, মানে কর্পোরেট প্র্যাকটিস করে, তারা আসলে মানুষের মাথা টাকা দিয়ে কেনে। এটা কতটুকু উপলব্ধি করতে পারবেন জানি না। আজকে কিছুদিন আগে ওই একটা খুব পরিচিত আইটি, বলবো না নাম, বললেই তো সবাই চিনবেন, তো আমাকে বলতেছিল যে আমাকে তো আর ওইভাবে শিক্ষক হিসেবে বলতে পারে না, আমি 5 বছর ধরে কম্পিউটার স্কুলে পড়াই। তো আমাকে বলে যে আপনি আসবেন, আমাদের যে শিক্ষকরা আছে তাদেরকে আপনি ম্যানেজ করবেন, আপনি যা কিছু করেন সবকিছু করবেনই ঠিকঠাক, সমস্যা নাই। আপনি সকাল 10টা থেকে আমাদেরকে বিকাল 4টা পর্যন্ত সময় দিবেন, অ্যাজ ইউ এক্সপেক্ট আমরা ওই স্যালারি আপনাকে দিব। তো এখন মিরপুরে, হ্যাঁ। তো আমি বললাম যেটা, যে আমি যেটা করছি, আমি মাঝখানে 2 মাস জব করছি, বুঝছেন? জব বলবো না এটাকে, মানে আহ, একজন খুব পরিচিত এবং খুব কাছের মানুষ ছিল, খুব জোর করে আমাকে 9টা 5টা জবের জন্য, তখন আমার একাডেমি খুব বড় ছিল না, এটা 3 বছর আগের কথা, 3.5 বছর আগের। তো আমি ওইখানে গিয়েছিলাম, উনি আমাকে অ্যাজ এ বিজনেস অ্যাডভাইজার হিসেবে নিয়ে গেছে। আমি বিজনেস সবকিছু বিল্ড করে দিছি টোটালি, ওয়েবসাইট থেকে শুরু করে সবকিছু আমি ম্যানেজ করছি। আমি ফুল টিম রিসেট করে নতুন টিম মেক করাইছি, ইভেন এভরি ফাউন্ডেশনে যা যা লাগে এভরিথিং আমি ম্যানেজ করছি। তো
1-1.5 মাস পরে আমি যেটা খেয়াল করলাম, আস্তে আস্তে দেখতে শুরু করলাম যে আমার সাথে তার বিহেভটা কেমন যেন এমপ্লয়ীদের মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো সে আমাকে যেহেতু বেতন দেয়, তো এমপ্লয়ির মতো ট্রিট করা শুরু করতেছে। তো তখন সে আমাকে 30,000 টাকা বেতন দিত আর কি। তো এমপ্লয়ের মতো ট্রিট করা শুরু করতেছে। তো আমি জিনিসটা বুঝে আমি সাথে সাথে কুইট করলাম। 1 মাস 20 দিন কাজ করার পরে আমি বললাম যে ভাই আমার একাডেমির ব্যস্ততা অনেক বেশি, আমি কাজ করতে পারবো না। তো এখানে গিয়ে আসলে আমি কিছু শিখি নাই, এখানে গিয়ে আমার আরো শেখাইতে হয়েছে এবং সবকিছু মেক করার প্রয়োজন হয়েছে। তো এই 1.5 মাস যে আমি সময় দিছি না, যেটা বলার জন্য এটা বললাম, তো আমার তখন একটা মানে মারাত্মক লেভেলের অনুভূতি হয়েছে। কেমন অনুভূতি? আমি যখন জব করতেছিলাম আমি কিন্তু মাত্র 5-6 ঘন্টা সময় দিচ্ছিলাম এবং আমার কোনো মানে শক্তির কাজ ছিল না, মেধারী কাজই ছিল, আমার বসেই থাকতাম চেয়ারে। তারপরেও আমি যখন আমার একাডেমিতে আইসা বসতাম, আমার এটা উপলব্ধি হইতো, কিরে আপনি তো এতক্ষণ কাজ করে আসলেন, এখন আবার এই কাজটা কেমনে করবেন? মানে আমার ব্রেন জিনিসটারে অ্যাকসেপ্ট করতেছিল না। পুরো ওই 2 মাসই আমি আমার একাডেমি নিয়ে বিন্দু মাত্র কোনো নতুন চিন্তা করতে পারিনি এবং ছোট্ট একটা ইনিশিয়েটিভও নিতে পারিনি। এইদিকে আমার স্টুডেন্ট কলাপস করা শুরু করছে। তো এই জিনিসটা থেকে আমি এই জিনিসটা খুব ভালো করে শিখছি, যারা আসলে আমার মন মতো স্যালারি দিয়ে আমাকে নিয়ে যেতে চায়, তার এই জিনিসটা বোঝে যে এই মানুষটাকে, এই পার্সনটাকে খুব প্রপারলি ইউজ করা যাবে এবং যে যে গ্যাপ বা যে যে প্রবলেম গুলো আমি নিজে ফিক্স করতে পারতেছি না, তাকে দিয়ে আমি এগুলো ফিক্স করাতে পারবো এবং আমার ঘাটতিগুলো শেষ হইলে আমি তখন আমার মতো করে তারা ব্যবহার করতে পারবো। এই চিন্তাটা কর্পোরেটে থাকে, হার্ডলি থাকে, আপনি এটা মেনে নেন বা না মেনে নেন। তো দেখেন, যে কারণে এটা বলতেছিলাম যে আমাদের আসলে ফ্রেশার হিসেবে এখন জব করাটা খুব বেশি ভালো আমি বলবো না। হ্যাঁ, এখন সবচেয়ে বেশি ভালো হইলো আমার নিজের ওন প্রোডাক্ট মেক করার চিন্তা থাকা বা একটা টিমের সাথে জুড়ে যাওয়া, যে টিমটা আসলে খুব মানে আমার শেখার জায়গা আছে ওই জায়গায় এক কথায়, এবং এখানে আমার প্র্যাকটিসের জায়গা আছে, আমি আমার নিজের প্রতিভা নিজের মেধাগুলারে কি করতে পারবো, কোঅপারেট করতে পারবো, এরকম জায়গা আছে, ওই জায়গাগুলোতে নিজের সেট করা। তো তখন কি হবে, আমাদের মধ্যে যে এআই ভীতিটা কাজ করে, এটা আমাদের জন্য একটা শক্তি হিসেবে পরিণত হয়ে যাবে। তখন তখন দেখা যাবে কি, ওই যে মানুষ আমাকে যেভাবে খাটাইতো, আমি মানুষ না খাটায় আমার এআই অ্যাসিস্ট্যান্ট গুলো ওইভাবে খাটাইতে পারি এবং ওইভাবে খাটায় আমার যে ড্রিমটা, এটা আমি সাকসেসফুলি রান করে ফেলতে পারি। এখানে আমার নেটওয়ার্কিং এর প্রয়োজন হবে, মার্কেটিং এর প্রয়োজন হবে, সময় সময় সবকিছু সময় আমাকে আসলে শেখায় দিবে। তো যখন এগুলো আমি শিখে যাব, তখন মানুষ আমাকে খুব পছন্দ করবে, তখন চতুর্দিক থেকে আমাকে ডাকাডাকি শুরু করবে। এবার আমি যদি চাই, আমার যদি মানে সাহস থাকে, তাহলে আমি আমার নিজের একটা বিজনেস খুব সাকসেসফুলি রানও করতে পারবো। তো এখন যারা শিখছে বা আমরা যারা শিখছি, তাদের জব মাইন্ড সেট আপের না হয়ে এআই এর এই ওয়ার্ল্ডে আমাদের জন্য প্রোডাক্ট মেকার বা প্রোডাকশন রেডি ডেভেলপার বা প্রোডাকশন রেডি বা প্রোডাক্ট রেডি ডিজাইনার হওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো এটা যখন আমরা করতে পারবো, আর তখন দেখা যাবে যে আমাদের না থাকবে হচ্ছে ফ্রেশার হয়ে জয়েন করার কোনো প্রবলেম, আর না থাকবে হচ্ছে যে আমার মানে কোনো হীনমন্যতা বা এআই নিয়ে কোনো ভীতি। ঠিক আছে? এআই এর যে ভয়টা বা এআই যে জিনিসটা করে, এটা তখন আসলে আমাদের মানে বলা যাবে যে একদম সরাসরি হাতে চলে আসবে। তখন আমরা এই বিষয়গুলো নিয়ে না পাবো ভয়, আর না এটা নিয়ে আমাদের কোনো বিন্দুমাত্র সমস্যা থাকবে। ঠিক আছে? এই বিষয়গুলো আমরা ইজিলি হ্যান্ডেল করতে পারবো। তো এখন যখন আমরা একটা উদ্যোগ নিয়ে কাজ করছি, আমরা যখন একটা প্রোডাক্ট বা প্রোডাকশন নিয়ে কাজ করা শুরু করছি এই টিমের সাথে, আমরা যারা লার্নিং ফেজে আছি, একেবারে লার্নিং ফেজে আছি, আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ 2টা জিনিস। একটা হচ্ছে আমাদের সিরিয়াস হয়ে যাওয়া। সিরিয়াসনেস না থাকলে আসলে ফাউন্ডার বলেন বা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষও আমাদেরকে দিয়ে খুব বেশি কাজ করাতে পারবে না, আসলে কিছুই করাতে পারবে না। কারণ আমি চাই না ওই জিনিসটা, আমি সিরিয়াস হইতে চাই না এই কারণে যে আমি যদি সিরিয়াস হয়ে যাই, তাহলে আমার এই কাজটা করা লাগবে এবং রিপিটেডলি আমার এটা করা লাগবে। আর যদি আমি করি, তাহলে দেখা যাবে যে ওই দায়িত্বটা আমার উপর পড়বে, যেটা আমি সচরাচর আমার টিমে একটা সময় খেয়াল করতাম। তো এটা একটা বড় বিষয় যে আমি সিরিয়াস কিনা, আমি যে জিনিসটাতে আছি ওই জিনিসটা আমি আসলে ওন করতে পারতেছি কিনা। যদি আমি ওন না করি, তাহলে আমার এখানে কাজ করার কোনো মানে হয় না। আর যদি আমি ওন করতে পারি, তাহলে আমার একটা ডেডলাইন থাকা, যে মানে টিম আমাকে দিয়ে যেটা সার্ভ করতে চাচ্ছে, টিমের ফাইন্যান্স যেন আমি বাঁচাইতে পারি, টিমকে যেন আমি বেটার আউটপুট দিতে পারি, এবং আমি যেন টিমের সর্বোচ্চ একটা জায়গা দখল করে ফেলতে পারি, যে জায়গা থেকে টিম আমাকে কখনো রিমুভ করতে সাহস না পায়। এমন একটা জায়গা, এমন একটা পজিশন যেন আমি হোল্ড করতে পারি। এই জন্য খুব কুইকলি একটা ফিক্স টাইমের মধ্যে আমার মানে স্কিলস এর একটা শান নিয়ে আসা বা একটা মান নিয়ে আসা, যেটা হইলে যে কুইক একটা প্রপার আউটপুট আমি দিতে পারি, এই বিষয়টা আমার মধ্যে রাখা। দ্বিতীয় বিষয় হচ্ছে আমার ফাউন্ডার হয়ে ওঠার মেন্টালিটি রাখা, যে আরো 10 জন টিম মেম্বাররা কাজ না করতেছে, আমার আসলে কিছু আসে যায় না। অ্যাজ এ
বলা যায় যে অন্টারপ্রেনিয়র অথবা নিউ অন্টারপ্রেনিয়র, নিউ ফাউন্ডার, আমার কি করতে হবে, আমার কাজটা আমার আমার জায়গা থেকে খুব সুন্দর করে করে ফেলতে হবে। বাদ বাকিরা না করলে তখন যেন এখানে আমি কন্ট্রিবিউট করতে পারি, এই বিষয়টা আমাদের আসলে মাথায় রাখতে হবে। তো এই দুইটা বিষয় যদি মাথায় রাখতে পারি, একটা হলো সিরিয়াসনেস, এটার সাথে স্যাক্রিফাইস, যে আমরা আমাদের সময়টাকে বাঁচিয়ে আমরা যেন আমাদের যে সময়টা আছে এটার মধ্যে প্রচুর স্বার্থপর হয়ে যায়। আমরা আমাদের সময় কাউকে দিব না, কারণ সময়টাই আমাদের সবচেয়ে বড় মূল্যবান জিনিস। আজকে বন্ধু বলবে যে চলো একটু ঘুরে আসি, আর কালকে আরেকজন এসে বলবে আমাকে যে, মানে মানুষের যত কাজে আমাকে লাগাইতে পারে মানুষ লাগানোর চেষ্টা করবে, কিন্তু অন্তত 6 মাস 1 বছর যতদিন আমরা এই টিমটা রান করার চেষ্টা করতেছি, আমরা একটা স্বপ্ন দেখছি যে আমরা আমাদের এই মানে প্ল্যানটা সাকসেস করব, আমরা এই সাইজটাকে একটা বড় পর্যায়ে নিব, এটা সাকসেস হওয়া পর্যন্ত যেন আমরা প্রচুর স্বার্থপর থাকি। আমরা টাকা দিয়ে সব ম্যানেজ করে ফেলবো যদি থাকে, যে একজন বলতেছে যে ভাই বাজারে যান, 10 টাকা দিয়ে অন্য কাউরে বাজারে পাঠাবো যে বাজারটা তুমি কিনে নিয়ে আসো, আমার এখানে এই 10 মিনিট সময়ের মূল্য, এটা যেন আমরা বুঝি। এবং এটা বুঝে আমরা যেন আমরা সময়ের প্রতি খুব যত্নশীল হয়ে আমরা আমাদের যে টার্গেটটা টিম থেকে দেওয়া হয় বা টিম থেকে দেখ বা না দেখ, আমি যে পজিশনে আছি, ধরেন আমি একটা ডেভেলপার, আমি যেন আমার জার্নিটি শেষ করে আমার টিমকে বা আমার প্রোডাকশন লেভেলের যে কাজগুলো হয় সেটা আমি নিজে করতে পারি, ওই ক্যাপাবিলিটি যেন আমার হয়। না হলে টিমের সাথে থাকলে টিমও আসলে আমার সাকসেস করে দিতে পারবে না, আমার কোনো ভ্যালু দিতে পারবে না আসলে দিন শেষে। আর যদি আপনার মানে আমি কোথাও জব করতে যাই তাহলেও আমাকে আসলে কেউ রাখবে না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। তো সবচেয়ে সহজ সুন্দর বিষয় হইলো আমি নিজে একটা রেডলাইন সেট করে খুব কুইকলি, এখন তো শেখা অনেক সহজ, মেনি মোর রিসোর্সেস আছে, অথবা যারা খুব ভালো বুঝে আমার যে ত্রুটিগুলো আছে ওগুলো নোট করা, কি কি আমি জানি কি কি জানি না ওইগুলো নোট করা, না হলে তো শেখা সম্ভব না কোনোদিন। আমার মনে হবে আমি জানি না যে আমি কি পারি কি পারি না, আমি কতটুকু আসলে আগাবো, পসিবল না। এই জন্য একটা ফিক্সড একটা টাইমের মধ্যে আমার প্রবলেম গুলো সলভ করা, নিজের লার্নিং গুলো ক্লিয়ার করে ফেলা এবং শেখার মতো করে শেখা। আসলে ওই একটু একটু করে শিখি, আজকে টিউটোরিয়াল দেখলে বানাতে পারি, কালকে আবার পারি না, ওই ধরনের শেখার আসলে কোনো গুরুত্ব নাই। এবং ওইটা হলো পানির উপর দাগ দেওয়ার মতো বিষয়, আজকে দাগ দিলাম একটা টিউটোরিয়াল দেখে মনে করতেছি যে আমি পারি, এটা পারা বলে না। টিউটোরিয়াল দিয়ে দেখে শিখতে হবে, এটা ঠিক, সমস্যা নাই। টিউটোরিয়াল দেখে শেখার পর ওই জিনিসটা যেন আমি নিজে অনেকবার বানাই, যাতে আমার মস্তিষ্কে ওই জিনিসটা গেঁথে যায়। এটা বানানোর পর আসলে একটা জিনিস আমরা যেভাবে এই রিয়েল ওয়ার্ল্ডে ইউটিউবে দেখি যে একটা কোর্স দেখেই একটা ক্লাস করে আমি আসলে মাল্টি মিলিয়নিয়ার হয়ে যাব, আমি লাখ লাখ ডলার আয় করব, বিষয়টা এত সহজ না। একটা সেক্টরে মানে নিজের একটা কোর ভিত্তি শক্ত শেকড় দাঁড় করাইতে সময় লেগে যায় 1 যুগ। ঠিক আছে, 1 যুগের প্ল্যান রাখতে হয়। তো কিন্তু এটা কাজ করে করে লার্নিং ফেজে 6 মাস 1 বছর সময় প্রত্যেকটা বিষয় খুব ভালো করে শেখার জন্য এনাফ। তো এটা বড়দের পরামর্শ নিয়ে নিজেদের এই পারি ভাইয়া এই পারি না কিভাবে কুইক শিখবো সমাধান দেন, সমাধান নিয়ে ফাস্ট শিখে ফেলা এবং নিজে শেখার প্রতি ফোকাস থাকা, অন্য জনের উপর ফোকাস না থেকে। হ্যাঁ, আর টিউটোরিয়াল হেলের মধ্যে না পড়া, যে একের পর এক টিউটোরিয়াল শুধু দেখতেই থাকলাম, আমি হচ্ছে যে কিছু শিখলাম না, এরকম যেন না হয়। আর দ্বিতীয় ব্যাপারে যেটা বলতেছিলাম যে ফাউন্ডার মেন্টালিটি রাখা, হ্যাঁ, আমি নিজেই ফাউন্ডার হব, আমি নিজে প্রোডাক্ট মেকার হব, আমি নিজে অল ইন ওয়ান সলিউশন হয়ে উঠবো, এই ধরনের মেন্টালিটি নিয়ে আসলে সামনের দিনগুলোতে আগানো। হয়তো এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করতে পারি আমাদের জন্য ভালো হবে। আর যারা আমরা এখানে কোর মেম্বার বা কোর ফাউন্ডার আছি, আমাদের ভিশন থাকবে এরকম যে আমরা আমাদের সময় এবং শতভাগ আমানতদারিতার সাথে আমরা আমাদের টিমটাকে গড়ে তুলবো। যে জিনিসগুলো আমরা জানি সেগুলো আমরা নিজেরা জানানোর চেষ্টা করব, যেগুলো আমরা জানি না যারা জানে তাদের মাধ্যমে জানানোর চেষ্টা করব, যেভাবে আসলে তাদেরকে ভ্যালু অ্যাড করা যায়। তখন দিন শেষে একটা সময় যখন তারা দাঁড়িয়ে যাবে, হতেই পারে যে আমি যতটুকু না করতে পারবো তারা আসলে এর চেয়ে বেশি আউটপুট আমাকে দিতে পারবে। এই হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে আমার দিক থেকে বলা বিক্ষিপ্ত কিছু কথা, যেহেতু আসলে আমার খুব বেশি কথা বলার প্রস্তুতিও নাই, আর এখানে গ্রামে আছি, হয়তো খুব বেশি অ্যাডভাইস দিতেও পারিনি। আর লাস্টলি আমাদের হচ্ছে যে যে বিষয়টা, যে আমরা যখন প্রোডাকশনে যাওয়ার আগে আমাদের আসলে ওই ধরনের কাজ কি পরিমাণ আছে, ওই ধরনের আসলে লিড কি পরিমাণ আছে, এগুলো ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করার পরে আমাদের হচ্ছে যে আস্তে 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 ওই জিনিসগুলো নোট করে আমরা কারা কাজ করব, কারা আসলে সার্ভ করতে পারবে, কে কবে থেকে করবে, এই জিনিসগুলোর একটা ফ্লো মেনটেন করে ফেলতে হবে। তাহলে আমরা খুব মানে বলা যায় যে খুব দ্রুত আগাইতে পারবো। আর লাস্টলি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের যে মানে মানে গোলটা, মানে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করা, আমাদের আসলে প্রোডাক্ট ফোকাস হইতে পারাই সবচেয়ে ভালো। দেখা যাবে কি যে মাল্টিপল ক্লায়েন্ট সার্ভিস দেওয়ার চেয়ে একটা সাস মডেলে যেতে পারলে, একটা সুন্দর প্রোডাক্ট বানিয়ে ফেলতে পারলে,
তাহলে এটা মেনি মোর টাইম সেল করতে থাকা যাবে। ঠিক আছে, তো যারা সিইও বা যারা ফাউন্ডার এখানে আছে তারা এই বিষয়গুলো অনেক ভালো জানে আমার চেয়ে। তারপরে আমার অ্যাডভাইস হচ্ছে এটা, আমাদের টিমটাকে যতজন মানুষ আছে স্কিল ওয়াইজ ডিভাইড করে ফেলা, যে এই 10 জন বেশি এক্সপার্ট, এই 10 জন এরকম, এই 10 জন এরকম। এভাবে যদি আমরা ডিভাইড করতে পারি তাহলে আমরা ছোট বড় কাজগুলোকে ভাগ করতে পারবো। যখন ছোট কোনো কাজ আসবে ছোট টিমকে দিতে পারবো। এভাবে আস্তে আস্তে তাদের স্কিল গ্রো হবে। যারা একটু মিডিয়াম টিম, মিডিয়াম বাজেটের যে কাজগুলো আছে তারা করতে পারবে। একটু মানে যারা হচ্ছে যে বেশি এক্সপার্ট তারা হাই লেভেলের বা হাই বাজেটের কাজগুলো করতে পারবে। এভাবে আমরা আমাদের টিমটাকে সুন্দর করে ডিভাইড করতে পারি এবং প্রত্যেক টিম থেকে একজন করে দায়িত্বশীল বানাতে পারি যারা এই বিষয়গুলো হ্যান্ডেল করতে পারবে। তো দেখা যাবে আমাদের আসলে এই জিনিসগুলা কি করবে, আমাদের মানে জার্নিটাকে আরো অনেক স্মুথার করবে। তো আমি আমার জায়গা থেকে ছোট ছোট করে কিছু কথা বললাম। আশা করছি যদি আসলে কেউ এগুলো না জেনে থাকে তার জন্য কাজে লাগবে, আর জেনে থাকলে তো একটা রিভাইজ হয়ে গেল আমাদের সবার জন্যই। তো এই মোটামুটি। আমি আমার এন্ড থেকে কিছু কথা বলছি। আমি হচ্ছে এখন বর্তমানে কম্পিউটার স্কুলে আছি। কম্পিউটার স্কুলের গ্রাফিক ডিজাইন যে ডিপার্টমেন্টটা আছে, গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্ট কে হ্যান্ডেল করছি। গ্রাফিক ডিজাইনের এখানে ক্লাস কিভাবে হবে, তারপরে হচ্ছে এভরিথিং, সবকিছুই ডিজাইন রিলেটেড যা কিছু থাকে কম্পিউটার স্কুল থেকে সবগুলো বিষয়ে মোটামুটি আমি দেখছি এখন, আলহামদুলিল্লাহ। আর পাশাপাশি অন্যান্য যে দায়িত্বগুলো আছে, যেগুলো হেড থেকে করা হয়ে থাকে, এই দায়িত্বগুলোর সাথে আমি যুক্ত আছি। তো প্রথমত তানভীর ভাইয়ের সাথে আমার এই ব্যাপারটা নিয়ে কথা হয়েছিল, বিশেষ করে আপনাদের কার্যক্রম নিয়ে। তো আপনাদের কার্যক্রমটা খুবই ভালো ছিল, প্রথম শুনে আমার কাছে খুব ভালো লেগেছে। এইখানে স্কিলের যেটা ব্যাপার, আমি শেষ থেকে শুরু করি। স্কিলের যেটা ব্যাপার, যারা এখন এখানে অনেকে আছেন যারা স্কিল অলরেডি বিভিন্ন সেক্টরে, অনেকে ডেভেলপার আছেন, অনেকে ডিজাইনার আছেন। তো যারা নতুন শিখছেন তাদের উদ্দেশ্যে আমি হচ্ছে কিছু কথা বলবো আর কি। তো বর্তমানে একটা বিষয়ে খুবই লক্ষ্য করা যায় যে এআই আসছে বর্তমানে আমাদের কাছে। তো এআই আমাদের মার্কেটে এসে কিছু বিষয়ে আমাদের মধ্যে কিছু হতাশা তৈরি করেছে। তো হতাশাগুলো এরকম যে, যেমন ধরেন একজন পার্সন, তার কোনো স্কিল নাই। এখন সে তো ডিজাইনার না, সে কখনো পিন্টারেস্টে যায় নাই, পিন্টারেস্টে গিয়ে কখনো কোনো ডিজাইন দেখে নাই, ডিজাইন গুলো কেমন হয় বর্তমানে, আগের ডিজাইন গুলো কেমন ছিল, এই বিষয়গুলো সে কখনো দেখে নাই। তো সে যখন একটা প্রম্পট দিয়ে একটা ডিজাইন বানায়, তখন তার কাছে ওটা খুবই ভালো মনে হয় এবং ওইটা নিয়ে সে একটা হাইপ ক্রিয়েট করে মার্কেটে, যে আমি অনেক কিছু তৈরি করে ফেলতে পেরেছি। এটা যদি এক ক্লিকেই একটা ছোট প্রম্পট দিয়ে তৈরি করে ফেলা সম্ভব হয়, তাহলে ডিজাইনরা আসলে কি কাজ করে। সেম ভাবে প্রত্যেকটা সেক্টরের ক্ষেত্রে একই রকম ব্যাপার ঘটে আসতেছে। যেমন ডেভেলপ ডেভেলপমেন্টের যে সেক্টরটা আছে, এটা তো মোটামুটি বাংলাদেশে যখন এআই আসে, শুধু বাংলাদেশে না পুরো ওয়ার্ল্ডে যখন এআই আসে, তখন সবার প্রথম ওয়েব ডেভেলপমেন্টের হাতিয়ার হিসেবে এআইটা প্রকাশ হয়। যে কোডিং যেটা আছে এটাকে এআই সবচেয়ে ভালো করতে পারে। ইভেন এখন পর্যন্ত এটাই সবচেয়ে বেশি অ্যাকুরেট ভাবে এআই গুলো করতে পারে। এরপরে এখন আস্তে আস্তে ভিডিও এডিটিং এর দিকে এআই মুভ করতেছে। তো ভিডিও এডিটিং নিয়েও এআই কিছু কাজ করতেছে ভালো। তো এই যে এআই এর যে ব্যাপারটা, এটা যে হতাশা তৈরি করছে আমাদের মধ্যে, এটা আসলে এখানে আমাদের কিছু মিস্টেক আছে এবং আমাদের যে ইন্ডাস্ট্রি আছে, এখানে ইন্ডাস্ট্রির যারা এই ধরনের পার্সন আছে যে স্কিল নাই কিন্তু বড় বড় অবস্থানে আছে, তাদের হচ্ছে সবচেয়ে বড় একটা হাত আছে আর কি এটার পিছনে, যেটা সবসময় দেখা যায়। তো যারা নতুন শিখতেছি আমরা, তাদের কাছে সর্বপ্রথম ভয়ের মধ্যে একটা জায়গা তৈরি হয় হচ্ছে এই এআই নিয়ে। আসলে আপনি যদি এআই দিয়ে তৈরি 10টা ডিজাইন দেখেন বা 10টা কাজ দেখেন, সেটা হোক ডিজাইন বা হোক এডিটিং, 10টার মধ্যে 10টাই আপনার কাছে কোনো না কোনো দিক দিয়ে ভুল হবে, ভুল মনে হবে এবং আপনার কাছে মনে হবে যে এই ডিজাইনটা প্রোডাকশন রেডি না। এর কারণ একটাই, যারা এটা দিয়ে কাজ করতেছে তারা কোনো মতো কাজ চালাইতেছে, তাদের আসলে এটা দিয়ে অন্যকে সার্ভিস দেওয়ার কোনো ইচ্ছা নাই, বা তারা এটা দিয়ে অন্যকে কখনো সার্ভিস দিবেও না। তো এই জন্য যারা এআই দিয়ে ভালো কাজ করতেছে, যাদের কাজগুলো দেখে আপনার কাছে মনে হয় যে না, এটা একেবারে আউটস্ট্যান্ডিং একটা ডিজাইন, আউটস্ট্যান্ডিং একটা ভিডিও হয়েছে, তো দেখবেন তারা নিজেরাই ডিজাইনার অথবা এডিটর অথবা ডেভেলপার। তো একজন দক্ষ মানুষের হাত ছাড়া কখনো এআই
কোনোভাবেই ভালো রেজাল্ট দিতে পারে না। এটা এর পক্ষে পসিবল না, এবং পসিবল কখনো হবেও না যে সে একজন দক্ষ মানুষের হাত ছাড়া ছোঁয়া ছাড়া সে নিজে থেকে এমন একটা আউটপুট দিবে যেটা প্রথম দেখে আউটস্ট্যান্ডিং হবে। এটা কখনো পসিবল না। তো এআই নিয়ে প্রাথমিক লার্নার যারা আছেন তাদের ভীত হওয়ার কোনো রিজন নাই এখানে। এটা হচ্ছে একটা প্রথম বিষয়। এরপরে এখানে তো আসলে আমাদের মডেলটা একটু ভিন্ন। আমরা যারা শুধু লার্ন করি, বা আপনি ধরেন যদি সেলফ লার্ন করেন, এখানে তো একটা টিম আছে, একটা গোল আছে যে সামনে কি কাজ হবে, কি নিয়ে কাজ হবে। তো এখানের সেক্টরটা, এখানের সিস্টেমটা একটু ভিন্ন। সাধারণত আমরা যখন টিম ম্যানেজ করি বা আমরা যখন টিম নিয়ে কোনো একটা কিছু গ্রো করতে যাই, একটা যে কোনো একটা প্রতিষ্ঠান বা যে কোনো একটা সার্চ প্ল্যাটফর্ম যেটাই হোক না কেন, গ্রো হওয়ার দুইটা সিস্টেম হইতে পারে। একটা সিস্টেম হচ্ছে যে অনেক বেশি ফাইন্যান্সিয়াল ব্যাকআপ থাকবে, ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম নাই, যে কোনো কাজ যে কোনো কিছু ইজিলি করা যায়, যেগুলো ফাইন্যান্সিয়াল ভাবে আসে আর কি। যেমন মার্কেটিং হইতে পারে। আমরা এখানে একটা এক্সাম্পল নিতে পারি ফেবি লাইফ থেকে। ফেবি লাইফ কিন্তু অনেক পুরনো ব্র্যান্ড এরকম না। যেমন আড়ং, তারপর হচ্ছে আরো বড় বড় যে ব্র্যান্ড গুলো বাংলাদেশে কাজ করে, ওরা কিন্তু অনেক আগে থেকে কাজ করে। যেমন হচ্ছে বাটা, তারপরে এই ধরনের যে কাছাকাছি ব্র্যান্ড গুলো আছে যারা এই ধরনের ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করে, তারা অনেক আগে থেকে কাজ করতেছে। কিন্তু ফেব্রি লাইফের মতো কিছু প্রোডাক্ট, কিছু ব্র্যান্ড যারা রিসেন্টলি নতুন ভাবে আমাদের কাছে পরিচিত হয়েছে, তো তাদের ফাইন্যান্সিয়াল ব্যাকআপটা বা ফাইন্যান্সিয়াল অবস্থানটা এমন ছিল যে তারা প্রথম যখন মার্কেটে আসে, যত কন্টেন্ট ক্রিয়েটর আছে বাংলাদেশের সবাই নিয়ে একসাথে কাজ করছে। এটা কিন্তু একটা স্টার্টআপের পক্ষে কখনো পসিবল না। পসিবল তখন যখন ওই যে বললাম, যখন ফাইন্যান্সিয়াল যে ব্যাকআপটা আছে এটা অনেক স্ট্রং থাকবে। তাহলে আপনি কি করতে পারবেন? তাহলে আপনি যখন মার্কেটে নামবেন, আপনার কম অপোজিশনে যারা থাকবে, মানে আপনার সেম প্রোডাক্টটা নিয়ে অন্য যারা কাজ করতেছে, তারা যতটুকু আগাইছে আপনি আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকআপ দিয়ে তাদের থেকে দ্রুত আগায় যেতে পারবেন। এটা হচ্ছে একটা সিস্টেম। আর এই সিস্টেমটা সাধারণত খুবই রেয়ার থাকে। এখন একটা পার্সন যদি ফাইন্যান্সিয়াল ব্যাকআপ ওর এত স্ট্রং থাকা লাগে, তাহলে অবশ্যই ওর এমন থাকতে হবে যে ও হয়তো ওর একটা বিশাল ক্যারিয়ার জার্নি শেষ করে আসতে, এখান থেকে যত টাকা পয়সা সে আর্ন করছে এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট জমিয়ে তারপরে সে একটা ভালো জায়গায় ইনভেস্ট করার জন্য রাখছে। তো এরকম অনেকগুলো পার্সন দিয়ে এই প্রতিষ্ঠানটা হইতে হবে। আরেকটা এরকম কিছু তরুণ এবং এরকম কিছু স্বপ্নবাজ মানুষ থাকবে যারা একসাথে টিমওয়ারি কাজ করবে, এবং শুরু থেকে একেবারে শূন্য থেকে যার কাছে যতটুকু থাকবে ওইটা দিয়ে তারা একটা লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে। এটা আমাদের কাছে সহজ, এবং বর্তমানে আমি যতটুকু জানি এখানে আমাদের যে টিমটা আছে বা আমাদের যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটার লক্ষ্যটা এরকমই কিছুটা, যে আমরা স্কিল একটা টিম দিয়ে আমরা হচ্ছে এই জিনিসটা তৈরি করতে চাইতেছি। এবং এখানে অনেকে এমন আছেন যারা নিজেরাই টিমের অংশ, শিক্ষার্থী যিনি শিখছেন উনিও টিমের অংশ, যিনি শিখাচ্ছেন উনিও টিমের অংশ। এটার মাধ্যমে এটা বোঝা যায় যে আসলে যোগ্য মানুষ তৈরি করার মাধ্যমে আমরা আমাদের যে প্রোডাক্টটা আছে এটাকে আসলে বড় করতে চাই। তো এই ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় ব্যাপার চলে আসে, এখানে কয়েকটা বিষয় আসে। তো এইভাবে যদি টিম বা টিম ওয়ারি কাজ করে কোনো কিছু বড় হইতে হয়, এখানে কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো একটু বলি। এখানে প্রথমত একটা বিষয় হচ্ছে স্কিল। স্কিলটা এখানে ওয়ান সাইড খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ স্কিল ছাড়া আসলে কোনো একটা টিম ভালো করে গ্রো করতে পারে না। এখন একটা প্রতিষ্ঠান বা একটা প্রোডাক্টের পিছনে শুধু যে ডিজাইনার এবং এডিটর থাকে এরকম কিন্তু না। এখানে স্কিল মানে যদি শুধু আমরা এটা বুঝি যে এখানে ভালো ডিজাইনার থাকবে, ভালো ভিডিও এডিটর থাকবে, ভালো ডেভেলপার থাকবে, এরকম না। এখানে মাল্টিপল সেক্টরের একটা ব্র্যান্ডের জন্য যা যা থাকা লাগে এভরিথিং সবকিছু থাকবে। যেমন এখানে কমিউনিকেশন কিভাবে করতে হয় এটার একবারে হাই লেভেল এক্সপার্ট লোক থাকবে। মার্কেটিং কিভাবে করতে হয় অফলাইন এবং অনলাইন, অনলাইনে যে মার্কেটিং টুল আছে এগুলো কিভাবে ইউজ করতে হয় এই ধরনের প্ল্যাটফর্মে মানুষ যেমন থাকা লাগবে, অফলাইনে লোকালি কিভাবে মার্কেটিং করতে হয় এই ধরনের মানুষ এখানে থাকা লাগবে। মোট কথা সব ধরনের পার্সন, স্কিল পার্সন যদি এখানে থাকে, তাহলে এটা নিয়ে একটা প্রোডাক্ট নিয়ে আগানোর কথা দ্রুত চিন্তা করা যায়, এবং তখন আগানোটা অনেক ইজি হয়ে যায় সবার জন্যই। যেটা আমরা রিয়েল লাইফে আমরা যখন টিম ম্যানেজ করি, টিম নিয়ে কাজ করি, তখন এটা দেখি যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে
স্কিল টিম নিয়ে কাজ করা আর একটা আনস্কিল টিম নিয়ে কাজ করার পিছনে অনেক ব্যবধান থাকে। আর এখন যে স্টেপটা চলছে যে স্কিলড বানিয়ে এরপর কাজ করা, এটা অবশ্যই খুবই ভালো ডিসিশন। কারণ যদি নিজেদের পার্সন দিয়ে কাজ করানো যায় এটা সবচেয়ে ভালো। তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডেডিকেশনটা এখানে খুবই ম্যাটার করে। অনেক অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে নিজেদের টিম দিয়ে আসলে ওরকম স্কিলড একটা অবস্থানে যাওয়া যায় না। এটার পিছনে একটা বড় কারণ হচ্ছে ডেডিকেশন থাকে না। লক্ষ্য ঠিক আছে এবং সবার ওয়ে ঠিক আছে, কিন্তু যখন কাজে যাওয়া হয় তখন দেখা যায় যে ওই যে ডেডিকেশনটা বা যতটুকু এফোর্ট দেওয়া উচিত এটা সবার থেকে আসতেছে না। তো এটা না আসলে তখন দেখা যাবে যেটা হবে, লক্ষ্য এবং সবকিছু স্ট্রং থাকার পরেও ওই যে যেই স্বপ্নটা এটা বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে। এই জন্য স্কিলের পাশাপাশি এই বিষয়গুলোর প্রতি সব সময় খুবই গুরুত্বের সাথে দেখা উচিত। স্কিল যেমন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এখানে ডেডিকেশনটাও খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে আমাদের যে স্বপ্ন থাকবে যে আমরা আসলে আমাদের প্রোডাক্টটাকে কোন অবস্থানে নিয়ে পৌঁছাইতে চাই, কোন জায়গায় দেখতে চাই, এইটার ব্যাপারে সবাই একদম ক্লিয়ার থাকতে হবে। যেন এভরি সিঙ্গেল পার্সন টিমের এটা বুঝে, এটা মনে করে যে আমি এখন এখানে আছি, আমার টিম এখন এখানে আছে, আমরা সামনে এটা করতে চাই, আমাদের স্বপ্ন হচ্ছে এটা, এবং স্বপ্নের ডেডলাইন সহ থাকতে হবে। সবার এটা বুঝতে হবে যে আমি যে কাজ করতেছি, আমি যে আগাবো, আমি যে স্কিল শিখতেছি, আমার ডেডলাইন হচ্ছে এটা, আমি এই সময়ের মধ্যে অতটুকু উঁচুতে যায় পৌঁছাবো। এখন ভিজুয়ালি যে ব্যাপারটা যেটা এখানে কানেক্টেড, এটা আমি বলছি। এখন ব্র্যান্ডের ক্ষেত্রে যেটা দেখা যায় যে ভিজুয়াল ব্যাপারটা খুবই ভালোভাবে কাজ করে। আমি একটু আগে ফেব্রি লাইফের একটা উদাহরণ দিয়েছিলাম। ফেব্রি লাইফের আরেকটা ইউনিক পয়েন্টের কথা আমি বলি। ফেব্রি লাইফে যে ভিজুয়াল ডিজাইনাররা আছে, ওরা খুবই স্কিল্ড এবং মার্কেটে বর্তমানে যারা কাজ করতেছে ওদের মধ্যে গ্রহণযোগ্য সব পার্সন ফেব্রি লাইফে যারা কাজ করে। ওরা একটা নিউ ট্রেন্ড তৈরি করছে বাংলাদেশে, একেবারে নিউ ট্রেন্ড। আর আমরা তো এটা জানি যে যখন কোনো কিছু নিউ ট্রেন্ডে থাকে তখন ওটা কত দ্রুত হাইপে চলে আসে এবং ভাইরাল হয়। তো ওদের ভিজুয়ালের যে ট্রেন্ডটা আছে এটা কিন্তু মারাত্মক ভাবে হিট করছে মার্কেটে। এখন ওদের প্রোডাক্ট কেউ কিনুক বা না কিনুক, ওদের যে ভিজুয়াল আছে এইটা দেখে যত ভিজুয়ালাইজাররা আছে বাংলাদেশের মার্কেটে সবাই কিন্তু কাজ করছে এটা নিয়ে। এখন এইটা যে পুরো ওয়ার্ল্ডেই মানে তাদের মাধ্যমে আসছে এরকম না, এটা আরো আগে থেকে চলতেছিল, কিন্তু বাংলাদেশে ওইভাবে কেউ সাহস করে কোনো প্রোডাক্টে এটা ইমপ্লিমেন্ট করতে পারতেছিল না ওইভাবে। হয়তো কেউ সময় দেয় নাই বা এটা গুরুত্বপূর্ণ মনে করে নাই, কিন্তু কিছু পার্সন যখন এটার ইমপ্লিমেন্ট করছে তখন আসলে বোঝা গেছে যে একটা ব্র্যান্ডকে বড় করে তোলার পিছনে ভিজুয়াল জিনিসটা কতটা ইম্প্যাক্ট রাখতে পারে। এই জন্য আমাদেরকে এই বিষয়টাতে খুবই জোর দিতে হবে যেন আমাদের ভিজুয়াল যেগুলো আছে, আমরা যে ডিজাইন শিখতেছি, আমাদের ব্র্যান্ডের যে কি ইউএসপি আছে এগুলো বুঝতে হবে। এগুলো বুঝে ওই ধরনের ডিজাইন গুলো আমাদেরকে বেশি মনোযোগ দিয়ে শিখতে হবে এবং ওগুলোতে বেশি প্র্যাকটিস করতে হবে যেন আমরা আমাদের ব্র্যান্ড অনুযায়ী আউটপুট দিতে পারি। এখন স্কিল শেখার পিছনে আপনি যারা ডিজাইন শিখবেন, ডিজাইন শেখার পিছনে এখানে ডিজাইনের তো অনেকগুলো নিচ থাকে, অনেকগুলো ক্যাটাগরি থাকে। তো এখানে আপনি যদি এমন কোন ক্যাটাগরির কাজ শিখেন যেটা আসলে আপনার ভালো লাগে ঠিক, কিন্তু আপনার ব্র্যান্ডকে কোনোভাবে হেল্প করবে না, তাহলে কিন্তু দেখা যাবে দিন শেষে এটা দিয়ে আউটপুট আসবে না। আপনাকে ওই ধরনের কাজ, ওই ধরনের ডিজাইনে শিখতে হবে যেগুলো আসলেই আমাদেরকে আউটপুট দিবে। এরপর যেহেতু সাস মডেল এটা, এখানে গ্রাফিক ডিজাইনের চেয়ে ইউআই ইউএক্স ডিজাইনের যে নলেজটা বা এই ক্যাটাগরির জোর থাকবে বেশি। হ্যাঁ, একটা প্রোডাক্ট যখন আমরা ব্যবহার করি, ওই প্রোডাক্টটার এখন সবাই তো টেকনিক্যাল বিষয়গুলো বোঝে না। যেমন আমরা যারা টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করি, এই সেক্টরে কাজ করি, তারা হয়তো বুঝতে পারি যে এখানে হয়তো লোডিংটা বেশি হচ্ছে বা লোডিং এর আইকনটা এখানে যেটা আসতেছে এটা হয়তো অন্যভাবে অন্যরকম হইতে পারতো। আমরা কোম্পানি মাপি যে এটা এত ভালো মানের কোম্পানি, তাহলে আমাদের একটা এক্সপেকটেশন অলরেডি হয়ে যায় যে তখন যখন আমি তাদের ডিজিটাল প্রোডাক্ট গুলো ইউজ করব তখন আমার এক্সপিরিয়েন্স আরো বেটার হবে। কিন্তু তখন যদি আমি গিয়ে এরকম কোন এক্সপিরিয়েন্স পাই যেটা মানে আমার যেই একটা ছিল ওদের প্রতি ওইটা নষ্ট হয়, তখন কিন্তু ফুল আমার ব্রেন থেকে ওদের প্রোডাক্ট সম্পর্কে ফুললি একটা ব্যাড ইমপ্রেশন চলে আসে যে না, ওরা আসলে যেটা বলে ওইভাবে ওদের কাজগুলো সুন্দর হয় না। এখানে আমি একটা এক্সাম্পল দিতে পারি, যেমন ডক টাইম।
ডক টাইম আমরা দেখতে পারি ওদের যেই মেন বিষয়টা, এখন ডাক্তারি জিনিসটা কিন্তু খুবই কমপ্লেক্স। ফার্মাসিক্যাল যে ব্যাপারটা, এটা কিন্তু খুবই কমপ্লেক্স, যে এখানে কত ধরনের বিষয় আদি থাকা লাগে, একটা পুরো মানে ইকোসিস্টেম কিভাবে ওরা এত সুন্দরভাবে এক জায়গায় ম্যানেজ করে ফেলছে। এরপরে আমরা যেহেতু ইউআই ইউএক্স এর এক্সাম্পল নিচ্ছি, আমরা বিকাশের এক্সাম্পল নিতে পারি। বিকাশ ওদের ইউআই ইউএক্স টা কিভাবে ইমপ্লিমেন্ট করতেছে। বাংলাদেশে সাকসেসফুল যত স্টার্টআপ আছে এর মধ্যে অন্যতম যদি কোনো প্রোডাক্টের নাম বলতে হয়, এটা হচ্ছে বিকাশ। কারণ ফাইন্যান্সিয়াল ব্যাপারটাতে মানুষ সবচেয়ে বেশি সিরিয়াস। ফাইন্যান্সিয়াল ব্যাপারে মানুষ কোনোভাবেই কম্প্রোমাইজ করতে চায় না, এবং এখানে 0% কেউ রিস্ক নিবে না, কেউই নিবে না, সে বুঝুক বা না বুঝুক। কারণ টাকা পয়সার ব্যাপারে পাগলও বোঝে যে টাকা পয়সা আসলে নষ্ট করা যাবে না, বা এমন কোনো খাতে ইউজ করা যাবে না যেখান থেকে আমার 1 পয়সা নষ্ট হবে। এমন একটা সেনসিটিভ জায়গা থেকে বিকাশ এত ভালো করছে যে আসলে প্রত্যেকটা মানুষ এখন নিজের টাকা হাতে দেওয়ার চেয়ে বিকাশে দেওয়া সেফ মনে করে, এবং এটারই ইজি মনে করে। তো এই ধরনের একটা রোল মডেল নিয়ে কাজ করতে হবে, যেন আমাদের যে প্রোডাক্ট গুলো থাকবে এগুলো মানুষের একেবারে হার্টকে টাচ করে, ওদের যে ইমোশন আছে এবং ব্রেন আছে সরাসরি ব্রেনকে টাচ করতে পারে। এই জন্য আমরা যখন ইউআই ইউএক্স ডিজাইন ইউএক্স শিখবো, তখন আমরা সবসময় খেয়াল করব যে আমাদের প্রোডাক্টটা কিভাবে কতভাবে আরো ইমপ্রুভমেন্ট করা যায়। যেহেতু এটাই এখন একটা সাস মডেলের যখন মার্কেটে মাত্র লঞ্চ হয়, যেমন মিনিমাম ভাইবিলিটি যখন থাকে একটা প্রোডাক্ট দিয়ে যখন মার্কেটে আসে, তখন ওইটার ক্ষেত্রে মানুষের ইমপ্রেশনটা সবচেয়ে বেশি ম্যাটার করে। তো এইখানে ইউআই ইউএক্স এর ব্যাপারটাতে সবচেয়ে বেশি জোর দেওয়া, সবচেয়ে বেশি খেয়াল দেওয়াটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়ের মধ্যে থাকবে। এই বিষয়টা যদি আমরা খেয়াল রাখি, তাহলে দেখা যাবে যে আমাদের জন্য আমাদের প্রোডাক্টটা নিয়ে আরো কনফিডেন্ট থাকবে, আমরা আরো কনফিডেন্টলি কাজ করতে পারবো। এরপরে যখন একটা মিনিমাম একটা অবস্থান যাবে, মিনিমাম ফেস নিয়ে যখন একটা প্রোডাক্ট মানুষের কাছে যাবে, মানুষ যখন এটাকে পছন্দ করবে, পছন্দ করার পর আস্তে আস্তে এটা এক্সপার্টদের হাত থেকে ইমপ্রুভমেন্ট হইতেই থাকবে ডে বাই ডে। তো এটা আমরা যখন একসাথে কাজ করব, বা যারা কাজ করতেছেন সবাই মিলে কাজ করলে এটা ইমপ্রুভমেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ। তো শুরুর স্টেপটাতে যে বিষয়গুলো বললাম আমি আবার একটু বলি। আমাদের স্কিলের ব্যাপারটাতে সবচেয়ে বেশি জোর দিতে হবে, যেহেতু টিম ওয়ার্কে আমরা কাজগুলো করছি। আর এখানে আমরা যারা ম্যানেজ করি, ম্যানেজিং এর ব্যাপারে একটা বিষয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় কিছু সময়, এটা হচ্ছে যে আমাদের কাছে কিন্তু অনেক কিছু থাকে আসলে। যেমন কথা কথা আমি যদি আজকে নতুন একটা টিম পাই বা নতুন একটা কোম্পানি পাই যেটা আমি ম্যানেজ করব, এখন ম্যানেজ করার সময় আমি হয়তো সবকিছু বুঝি, আমি হয়তো সবকিছু দেখি, অবজারভেশন করতে পারি যে আমার এখানে এই ধরনের প্রবলেম হচ্ছে এবং এখানে এখানে এই সমাধান করা যেতে পারে। তো এইখানে অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে একটা বিষয় আসে, যে অ্যাকশন হয়তো আমি এখন নিব অথবা পরে নিব। এখানে অ্যাকশন মানে এটা না যে আপনি কারো ভুলে অ্যাকশন নেবেন, এরকম না। আপনার কাজের বা একজন ডিরেক্টর বা একজন পরিচালকের কাজের যে অ্যাকশন আছে, এই অ্যাকশন নেওয়ার ব্যাপারে কখনো যদি এরকম হয় যে আমি টাইম শিডিউল করে লেট করব, এটা দেখা যায় যে লিডারের জন্য বা যাদেরকে আপনি লিড করতেছেন বা যারা কাজ করতেছে তাদের জন্য অনেকটাই প্রবলেমেটিক হয়ে যাবে। তো কাজ যখন আমরা করব বা যারা আমরা ম্যানেজ করি, এই বিষয়টা আমাদের একটু যদি লক্ষ্য রাখি, তাহলে আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের জন্য অনেক হেল্প হবে। যে একটা কাজ আমার সামনে আসতেছে, এখন আমি দেখতেছি যে এই কাজটা আমার এখন করা জরুরি, ওই কাজটা করে ফেলা, ওটা কোনোভাবেই নেক্সট ডেডলাইনে বা কোনোভাবেই পরবর্তী কোনো কিছুতে না রাখা, কাজটা তৎক্ষণাৎ করে ফেললে তাহলে আমার জন্য অনেক ইজি হয়ে যাবে সবকিছু ম্যানেজ করা। তো এই বিষয়গুলো আমরা যদি একটু খেয়াল রাখি, তাহলে আশা করা যায় যে আমরা যে লক্ষ্য নিয়ে কাজ করতেছি বা যে জিনিসটা নিয়ে আগাচ্ছি, এইখানে আমাদের অনেক বেশি সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরও যেহেতু একেবারে শুরুতেই আমাদের একসাথে বসা, একসাথে আলোচনা করা, আমরা চেষ্টা করব যে কোনো যেভাবেই হোক একসাথে থাকার জন্য, একসাথে কাজ করার জন্য, একসাথে পরামর্শ করে ভালো যেটা হবে ওই বিষয়গুলো নেওয়ার জন্য, এবং যেগুলো আমাদের জন্য ভালো হবে না ওই বিষয়গুলো আমরা একসাথে আলোচনা করে সবসময় ইমপ্রুভ করার জন্য। তো আশা করি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের এভাবে আরো বসা হবে এবং আরো অনেক বিষয়ে কথা হবে। আজকে আসলে আমি বাইরে থেকে আসার কারণে তেমন প্রস্তুত ছিলাম না, এরপরও ভাবলাম যে একটা
দায়িত্ব ছিল যে আজকে একটু বসবো সবার সাথে, ইচ্ছে ছিল এখান থেকে বসা। তো আলহামদুলিল্লাহ, যদি এইভাবে কাজ করা যায়, একসাথে বসে যদি পরামর্শ করে কাজ করা যায়, তাহলে অবশ্যই এখনো সম্ভব যে একটা প্রোডাক্ট এমন ভাবে মার্কেটে আসবে যেটা দেশ এবং বিদেশ সব জায়গায় সমাদৃত হবে এবং খুবই ভালো ইম্প্যাক্ট ফেলবে মানুষের মনে। তো ইনশাল্লাহ, হ্যাঁ, আমরা আছি, আপনাদের সাথে সবসময় থাকবো, যে কোনো সময় আমাদেরকে এভাবে ইনভাইট করতে হবে সবসময় এরকমও না, আমাদেরকে বললেই হবে যে আমরা একটা বিষয়ে পরামর্শ করতে চাই বা বসতে চাই, আমরা ইনশাল্লাহ প্রস্তুত আছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আজকের এই চমৎকার এবং ইনসাইটফুল মিনিংফুল কনভারসেশন সেশনটির জন্য আমি প্রথমে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত গেস্ট মাহমুদুল হাসান মাসুম ভাই এবং আশরাফ বিন আজহার ভাইকে। আপনাদের মূল্যবান সময়, অভিজ্ঞতা এবং গাইডলাইন আমাদের ইকুইসেস বিডি টিমের জন্য অনেক বড় একটি অনুপ্রেরণা। আমাদের ওপেন টেক কোঅপারেটিভ ভিশন এবং স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আজকে যে আলোচনা হলো, আমি বিশ্বাস করি এটি আমাদের ইকোসিস্টেমকে সামনে এগিয়ে নিতে অনেক সাহায্য করবে। কম্পিউটার স্কুলের এই চমৎকার উদ্যোগগুলোর জন্য শুভকামনা রইল। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা একসাথে আরও অনেক কোলাবোরেশন করব। সে সাথে আমার টিমের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টুগেদার উই বিল্ড, টুগেদার উই ওন। আল্লাহ হাফেজ।